সালামু আলাইকুম এভরিওয়ান। শৈবাল ও ছত্রাকের আজকের পর্ব 5-এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হৃদয় ভাইয়া তোমাদেরকে অলরেডি শৈবাল ও ছত্রাকের 4টা পর্ব নিয়ে ডিটেইলসে আলোচনা করেছি, এমসিকিউ সিকিউ সেগুলো নিয়ে। তো আজকে পর্ব 5-এর আমাদের যে ছত্রাকের যে অংশটা, ছত্রাকের বেসিক বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে। এখন তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাগারিকাসকে নিয়ে বিস্তারিত। তাকে নিয়ে অ্যাগারিকাস নিয়ে পড়তে হবে। তো এই যে ছত্রাকের একটা ইম্পর্টেন্ট উদাহরণ অ্যাগারিকাস, এটা নিয়ে তোমাকে বিস্তারিত শিখতে হবে, জানতে হবে। তো প্রথমত আসো, এইখানে দেখো অ্যাগারিকাস আমরা কমনলি যে এই জিনিসটাকে দেখি, তাই না? এই জিনিসটা হচ্ছে অ্যাগারিকাস। তো দেখো এই যে একটা অ্যাগারিকাস, বা আমরা এটাকে দেখে অনেক জায়গায় লোকালি আমরা যখন রাস্তাঘাটে দেখি আমরা কিন্তু বলি কি এটা ব্যাঙের ছাতা। কেন বলা হয়? তো বলা হয় যে এই জায়গায় এটা একটা ছাতার মতো দেখতে না, তো এইখানে ব্যাঙ এটার নিচে এসে বৃষ্টির সময় আশ্রয় নিত, তো এইটা এইখান থেকে নাম হয়েছে যে এটা হচ্ছে ব্যাঙের ছাতা। বাট আমরা শিল্প ক্ষেত্রে আমরা এইটাকে বা খাদ্য হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি যেই অ্যাগারিকাস সেটাকে বলা হয় মাশরুম। তো এটাকে আমরা লোকালি ব্যাঙের ছাতা নামেও চিনি, এবং খাদ্য হিসেবে এটাকে আমরা মাশরুম হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ওকে, সো এই হচ্ছে সেই অ্যাগারিকাস। এখন আসো অ্যাগারিকাসের দৈহিক গঠন নিয়ে। তো অ্যাগারিকাসের দৈহিক গঠনে প্রথমত ধরো এই যে একটা লম্বা অংশ দিব, এইখানে নিচে এই যে শাখা প্রশাখাগুলো যে দেখা যাচ্ছে, এই যে দেখো আমি এইভাবে আঁকছি, এই শাখা প্রশাখাগুলো এগুলো কি বেসিক্যালি ওই যে আমরা পড়েছি না ছত্রাকের এক একটা শাখাকে বলা হয় হাইফি। কি বলা হয়? এক একটা শাখাকে হাইফি বলা হয়। তো এই যে হাইফিগুলা সবগুলা মিলে তোমার কি গঠন করছে? মাইসেলিয়াম। কি গঠন করেছে? এটা মাইসেলিয়াম গঠন করেছে। ঠিক আছে, এখন তুমি এখানে আসো, এই যে মাইসেলিয়াম অনেকগুলা হাইফি মিলে গঠন করে একটা মাইসেলিয়াম হয়েছে। এখন এইখানে আমরা বলি যে এই মানে এই যে ছত্রাকে বা আমরা বলি মাশরুম, এই মাশরুমের উপরে কি থাকে? এই লম্বা অংশটার উপরে কি থাকবে? দেখো এইখান থেকে তোমার লম্বা অংশটার এইভাবে যদি আমরা একটা অংশ দেই, এই এভাবে একটা অংশ দিয়ে দিবা, ঠিক আছে? এরপরে এইখান থেকে এই এই জায়গায় একটা অংশ আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা বোঝানোর জন্য, যাই হোক তোমাদের। এখন এইখানে এরকম তোমার এই যে এই জায়গায় এরকম কিছু অংশ থাকে, এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে নিচের অংশটা। এটা কিসের অংশ? এটা হচ্ছে নিচের অংশ। তোমরা আরো স্টাইলে সুন্দর করে আঁকতে পারবা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে নিচের অংশটা, উপরে হচ্ছে এই যে ছাতার যে আমরা মসৃণ অংশটা দেখে। তো যাই হোক, মাটির নিচের এই অংশটাকে এই যে পেঁচানো পেঁচানো, হ্যাঁ, শাখা, এইটাকে বলে মাইসেলিয়াম। কি বলে? মাইসেলিয়াম। আর এই যে এর উপরে, মাটির উপরে যতটুকু অংশ আছে সেটাকে আমরা কি বলবো? এই যে মাটির উপরে যা আছে এটাকে বলা হয় ফ্রুট বডি। এটাকে কি বলে? ফ্রুট বডি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মাইসেলিয়াম, হচ্ছে তার দেহের অংশ। আর এই উপরের অংশটা তার মেইনলি জননে সাহায্য করে। কিসে সাহায্য করে? জননে। তাহলে এই যে ফ্রুট বডি, এই যে উপরের অংশ, মাটির উপরের অংশকে আমরা ফ্রুট বডি বলছি। ওর মূল কাজ কি? ওর মূল কাজ হচ্ছে তোমার জননে সাহায্য করা। কিসে সাহায্য করা? জননে সাহায্য করা। ওকে, তো এখন দেখো এই যে লম্বা দণ্ডটা, এটাকে কি বলে? এটাকে বলে অ্যানুলাস। এটাকে কি বলে? সরি, অ্যানুলাস না, স্টাইপ। ওকে, এটাকে কি বলি আমরা? স্টাইপ। আচ্ছা ফাইন, স্টাইপ। এই লম্বা দণ্ডটাকে আমরা কি বলবো? স্টাইপ। উপরের এই যে মাথাটা, এই যে এই জায়গাটা, এইটাকে বলা হয়, দেখো এই অংশটাকে বলা হয় অ্যানুলাস। অ্যানুলাস। ওকে, তাহলে এই যে স্টাইপের যে মাথাটা, এই মাথার অংশটাকে বলা হয় অ্যানুলাস। ওকে, এবার উপরে যে এই যে মসৃণ ছাতার মতো, মানে যেটা আমরা বলি, হ্যাঁ, এই যে মাশরুমটা দেখতে কি উপরে ছাতার মতো এরকম, এই যে উপরের বাইরের এই অংশটা, এটাকে আমরা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাইলিয়াস। ওকে, এটাকে কি বলা হয়? পাইলিয়াস। এই নামগুলো তোমাদের আসবে, এবং এটা কিন্তু সিকিউতে অনেক বেশি আসে। আচ্ছা, এটাকে বলা হয় পাইলিয়াস। আচ্ছা ফাইন, এরপরে এইটার নিচে মনে করো ছাতাটা তো এরকম, হ্যাঁ, এই যে ছাতা, ছাতার উপরের এই অংশটাকে বলে পাইলিয়াস। নিচের অংশটাকে কি বলে? এইটা হচ্ছে সেই নিচের অংশটা, এইভাবে বোঝানো হয়। তাহলে উপরের অংশটা পাইলিয়াস, নিচের অংশটাকে কি বলে? এই নিচের অংশটাকে বলা হয়, মানে তোমার আমরা এভাবে বলে থাকি যে গিল। কি বলা হয়? নিচের এই অংশটাকে গিল। তাহলে উপরের অংশটা, মসৃণ অংশটা পাইলিয়াস, নিচের অংশটাকে আমরা বলে থাকি কি? এটাকে বলা হয় গিল। ঠিক আছে, এটাকে বলা হয় কি? গিল।
তাহলে আমাদের যখন তোমাকে এই যে অ্যাগারিকাসের একটা গঠন আঁকতে বলবে, তুমি কিন্তু এই বেসিক গঠনগুলো দেখাতেই হবে। তোমাকে মাইসিলিয়াম দেখাতে হবে, ফ্রুট বডি, পুরোটাই ফ্রুট বডি, এই যে উপরে পুরোটা ফ্রুট বডি, এর মধ্যে বিভিন্ন অংশ আছে, লম্বা অংশটা স্টাইপ, উপরের মাথাটাকে বলে অ্যানুলাস, উপরের ছাতার মতো মসৃণ অংশটাকে পাইলিয়াস, এবং নিচের অংশটাকে বলা হয় গিল। নিচের অংশটাকে কি বলা হয়? গিল। এখন আসো, এই জায়গার মধ্যে পাইলিয়াসের যে আবরণটা খেয়াল করো, এই যে পাইলিয়াসের যে আবরণ, এই আবরণকে আমরা কি বলবো? হ্যাঁ, এই যে আবরণটা, এই আবরণটাকে বলা হয় ভেলাম। এই আবরণকে কি বলা হয়? এই আবরণকে বলা হয় ভেলাম। ঠিক আছে, এই আবরণকে কি বলে? ভেলাম। আবরণকে কি বলবা? ভেলাম। ওকে, এখন আসি আমরা, এই যে আমরা শিখলাম, এখন এই গিলের, এইটা তো গিল, এই যে নিচের অংশটা বললাম কি, ছাতার নিচের অংশটা গিল। এই গিলের কয়টা অংশ? গিলের যদি আমরা একটু গঠনটা খেয়াল করি, গিলের কিন্তু 3টা অংশ থাকে। মানে তুমি গিলটা তো এরকম নিচের, ছাতার নিচের অংশটা, তো আমি তোমাকে একটু এইভাবে বুঝাই, ধরো এটা হচ্ছে ছাতা, এটা হচ্ছে ছাতা, তো এই ছাতার নিচের অংশটা হচ্ছে গিল, এই পুরাটা। একটু বড় করে দেখাই তোমাদেরকে, মনে করো এই জিনিসটা, এই যে ছাতা, ছাতার নিচের অংশটা হচ্ছে গিল। এখন এই গিলের দেখো কেন্দ্রের অংশ, তারপরে হচ্ছে তার পাশে আছে আরেকটা, তার পাশে এই যে এইদিকে বাকিটা। তাহলে এখানে 3টা জোন, কি বলছি? 3টা জোন আছে এখানে, এই যে এই জায়গাটায় একদম কেন্দ্র, তার চারপাশে আরেকটা, তারপরে আরেকটা। কয়টা জোন? 3টা জোন। তো দেখো আমি এই যে কেন্দ্রের যে অংশটা, এই যে মানে ছাতার নিচের এই যে কেন্দ্রের অংশটা, এই কেন্দ্রের অংশটাকে বলা হয় ট্রমা। কি বলা হয়? ট্রমা। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখো এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে সাবহাইমেনিয়াম। সাবহাইমেনিয়াম, সাবহাইমেনিয়াম। ঠিক আছে, সাবহাইমেনিয়াম। আচ্ছা, গেল। এরপরে এর চারপাশে ওটা কি? ওইদিকে, এটা যদি আমি তোমাকে বলি, তাহলে এই দিকে দেখো, এই যে এইদিকে সাবহাইমেনিয়ামের চারপাশে একদম বাইরের দিকের যেটা, এই বাইরের দিকের এটাকে আমরা বলে থাকি হাইমেনিয়াম। কি বলা হয় বলতো? হাইমেনিয়াম। এই হচ্ছে 3টা অংশ, এই হচ্ছে 3টা অংশ। তাহলে কেন্দ্রের অংশটা ট্রমা, ট্রমা, তার বাইরের অংশটা হচ্ছে সাবহাইমেনিয়াম, আর একদম বাইরে যেটা থাকে এই যে বাইরের দিকে, এটাকে বলে হাইমেনিয়াম। এটাকে কি বলে? হাইমেনিয়াম। ওকে, আচ্ছা। এখন দেখো এই যে ট্রমা কেন্দ্রের, এই কেন্দ্রের এই অংশটাকে বলা হয় বন্ধা। এখানে কি থাকে? বন্ধা কোষ। মানে বন্ধা মানে কি? যে প্রজনন করতে পারে না। এখানে কি থাকে? বন্ধা কোষ, বন্ধা কোষ। আচ্ছা, গেল। তারপরে সাবহাইমেনিয়ামকে বলা হয় প্রোজেনকাইমা। এটার একটা নাম প্রোজেনকাইমা, প্রোজেনকাইমা বলে এটাকে, নামটা মনে রাখবা, প্রোজেনকাইমা বলে। আর এইখানে থাকে, ট্রমাতে থাকে কি? বন্ধা কোষ থাকে, যেটা অর্থাৎ এখানের কোষগুলা কখনোই প্রজননে সাহায্য করতে পারে না। এই হাইমেনিয়াম যেটা বাইরের দিকে এইভাবে থাকে, এই যে বাইরের দিকে যে হাইমেনিয়াম এই অংশটা, এই হাইমেনিয়াম অংশটা দেখো, এই হাইমেনিয়াম অংশটা কি বলতো? এই হাইমেনিয়াম অংশ থেকে বেসিডিয়াম তৈরি হয়। কি তৈরি হয়? এই হাইমেনিয়াম অংশ থেকে বেসিডিয়াম তৈরি হয়, বেসিডিয়াম তৈরি হয়। ঠিক আছে, এই হাইমেনিয়াম থেকে কি হয়? বেসিডিয়াম তৈরি হয়। তাহলে এই যে হাইমেনিয়াম থেকে বেসিডিয়াম তৈরি হয়, এই বেসিডিয়ামে কি বললাম দেখো, এই যে হাইমেনিয়াম থেকে যে বেসিডিয়াম তৈরি হয়, বেসিডিয়াম থেকে ব্যাসিডিও স্পোর তৈরি হয়। এই ব্যাসিডিও স্পোর থেকে নতুন মাশরুম বা নতুন অ্যাগারিকাস তৈরি হবে। তাহলে নতুন অ্যাগারিকাস কোথা থেকে তৈরি হবে? এই ব্যাসিডিয়াম থেকে তৈরি হবে। দেখো এখানে আমরা মনে রাখবো যে এই ব্যাসিডিয়াম কি তৈরি করে? একটি ব্যাসিডিয়াম 4টি ব্যাসিডিও স্পোর তৈরি করবে। কি তৈরি করবে? 4টি ব্যাসিডিও স্পোর তৈরি করে। 4টি ব্যাসিডিও স্পোর কি করে? সে তৈরি করে। সে 4টি ব্যাসিডিও স্পোর তৈরি করবে। আচ্ছা, তো আমি যদি একটু দেখি এখানে ভাইয়া বলো তো, এই যে এই জায়গাটায়, হ্যাঁ, আমরা যদি এইভাবে
হ্যাঁ, এইখানে এইভাবে এইখান থেকে এই যে স্পোর গুলা দেখবো, ঠিক আছে, এরকম। তাহলে এই জায়গাগুলোতে এইটা হচ্ছে একটা বেসিডিয়াম, এই বেসিডিয়াম থেকে দেখো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তার বিভিন্ন স্পোর, এগুলো কি তার বিভিন্ন স্পোর, বেসিডিও স্পোর, বেসিডিও স্পোর, ঠিক আছে। 4টি বেসিডিও স্পোর তৈরি হয় একটা বেসিডিয়াম থেকে। কয়টা স্পোর তৈরি হয়? 4টা বেসিডিও স্পোর তৈরি হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের পার্ট, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম, ঠিক আছে। সবাই এই জিনিসটা বুঝছো? এটা তোমাদের সিকিউতে ওভাবে আসতে দেখা যায় নাই, বাট এমনি শিখে রাখবা যে কি কি থাকে, মেইন জিনিসটা কি। তাহলে আবারও বলতেছি, গিল কিন্তু ছাতার নিচের অংশ, কারণ তুমি দেখবা ব্যাঙের ছাতা বা এই মাশরুমগুলোর উপরের অংশটা একদম মসৃণ সাদা ধবধবা থাকে, তো ওইটা হচ্ছে পাইলিয়াস, ওইটাকে বলে কি পাইলিয়াস। কিন্তু নিচের অংশটা, নিচের দিকে যেটা, এইটা হচ্ছে গিল, এই অংশটাকে গিল, এখানে থেকেই বেসিডিয়াম থাকে, এই বেসিডিয়াম থেকে ব্যাসিডিওস্পোর। তোমাকে যদি বলে ব্যাসিডিওস্পোর কোন অংশ থেকে তৈরি হয়, তাহলে তুমি বলবা হাইমেনিয়াম থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? হাইমেনিয়াম থেকে ব্যাসিডিয়ামটা তৈরি হবে। দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে করে এই ব্যাসিডিও, ও কিন্তু এই ব্যাসিডিও স্পোরের মাধ্যমেই জনন করে। মানে এই ব্যাসিডিও স্পোর ধর মাটিতে পড়লো, ওই মাটি থেকে নতুন একটা ছত্রাক হবে, এইভাবে করে ওরা চলে, ঠিক আছে। এইভাবে করেই ওরা কিন্তু চলে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা জিনিস এখানে শিখে ফেললাম, রাইট? ওকে, এবার আসো খাদ্য হিসেবে। খাদ্য হিসেবে এই মাশরুম বা আমরা যেটা বলি অ্যাগারিকাস, একই কথা, ইংলিশে একটা বাংলা একটা, এভাবে আমরা বলে থাকি আর কি। হ্যাঁ, ওকে। তো দেখো, তাহলে এইখানে খাদ্য হিসেবে বেসিক্যালি অ্যাগারিকাস ভিটামিন সমৃদ্ধ থাকে। অ্যাগারিকাস কি থাকে বলতো? ও কিন্তু প্রচন্ড, এইটা কিন্তু তোমাদের সিকিউতে আসে, ঠিক আছে, এটা সিকিউতে আসে, এটা তোমাদের সিকিউতে আসে, মাশরুমের উপকারিতা এগুলো নিয়ে তোমাদের সিকিউতে আসে। তাহলে এই যে দেখো, ও ভিটামিন সমৃদ্ধ, ও কি ভিটামিন সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ, বিভিন্ন ভিটামিন থাকে, যেমন ভিটামিন, খেয়াল করো, ভিটামিন B1, B2, B5, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ভিটামিন সি, ভিটামিন সি, তারপর ভিটামিন ডি, ভিটামিন কে, এই সব ধরনের ভিটামিন ওর ভিতরে থাকে। তো এজন্য একটা মাশরুমে তোমার এত ভিটামিন থাকে যে এটা তোমার দেহের জন্য অনেক ভালো, অনেক রোগ থেকে তোমাকে বাঁচায়, অনেক রোগ থেকে কিন্তু এটা বাঁচায়। এই জন্য বিভিন্ন দেশে, বাংলাদেশেও অনেকেই মাশরুম খায়, এবং এটা ভেরি মানে নর্মাল, অনেক ক্যাফে বা বিভিন্ন জায়গায় মাশরুমের এটা কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক দামি একটা খাবার। ওকে, মৃত্তিকার পুষ্টি, মানে মাটিতে ও কি সাহায্য করে? তাহলে ও কি করে? মাটির যে জটিল বস্তুগুলাকে ভেঙে ফেলে, মাটির জটিল বস্তু, মাটির জটিল বস্তু ভেঙে সরল করে, জটিল বস্তু ভেঙে ভেঙে কি করবে? এটাকে সরল করে দেয়, এটা হচ্ছে ওর কাজ, মাটির জটিল বস্তুকে ভেঙে সরল করে দিবে। তাহলে এই কথাটাই হচ্ছে তোমার কি, এই যে মৃত্তিকার পুষ্টি, কি নিয়ে বলছে? মৃত্তিকার পুষ্টি, মাটির জটিল বস্তু ভেঙে সরল করবে, মাটির জটিল বস্তু ভেঙে সে কি করবে? সরল করবে। ওকে, তাহলে এটাও তার লাভ হইলো, তাই না? মাটির জন্য তো লাভ, কারণ ওর যত কঠিন জটিল দ্রব্যগুলো আছে, এই দ্রব্যগুলাকে যখন সে সহজে ভেঙে দিবে, তাহলে ওগুলা মাটির কাজে লাগাইতে পারবে, ওগুলা কি মাটির কাজে লাগে। ওকে, আচ্ছা, এখন দেখো ঔষধি গুণাবলী, ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ এমসিকিউ, দুই জায়গাতেই তোমাকে কিন্তু এটা লাগবে। দেখো, আমরা বলি যে এই যে ঔষধি গুণাবলী, ডায়াবেটিসের চিকিৎসা কিসে লাগবে? দেখো, ডায়াবেটিস চিকিৎসায় আমরা বলি, তো ডায়াবেটিস চিকিৎসায় কেন? কারণ এই জায়গায় তোমার কি থাকে? আঁশ থাকে, এবং এখানে চর্বি কম থাকে, তোমার হচ্ছে শর্করা জাতীয় জিনিসগুলো কম থাকবে। তাহলে আঁশ থাকা মানে কি? আঁশ তো ভালো, শরীরের জন্য ভালো। হুম, বের হচ্ছে না, কই, এরপরে ওখান থেকে যাবে। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি 5 মিনিট।
আচ্ছা, তাহলে আঁশ থাকে এখানে। তো দেখো এই যে আঁশ থাকে এবং চর্বি এগুলা কম থাকে, চর্বি কম, ঠিক আছে, চর্বি কম, শর্করা কম, এই জিনিসগুলা কম থাকে। তো কম থাকার জন্য কি এটা এটা শরীরের জন্য ভালো। এটা কি হয়েছে, শরীরের জন্য কিন্তু ওর ভালো। হ্যাঁ, আচ্ছা ফাইন। এরপরে আসো, প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওর ভিতরে বিভিন্ন খনিজ লবণ আছে, ভিটামিন আছে, তাহলে ও কি করবে বলতো? হ্যাঁ, ও কি করবে? এই যে ওর ভিতরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ও কি করে? প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবে। দেখো কিভাবে, ওর ভিতরে বিভিন্ন খনিজ আছে, ধরো খনিজ লবণ থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এগুলো থাকে। আবার ওর ভিতরে ভিটামিন থাকে, শর্করাও থাকে। হ্যাঁ, শর্করাও টুকটাক তো থাকে। তার মানে ও এইসবের মাধ্যমে সে কি করে, তোমার দেহের যে প্রতিরোধ ক্ষমতা, মানে রোগ থেকে বাঁচার যে ক্ষমতা, সেটা কিন্তু সে বাড়ায় দেয়। সেটা সে কি করে? বাড়ায়। ওকে, সেটা সে কি করবে? বাড়ায় দিবে। হৃদরোগ নিয়ন্ত্রণ, এইটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে দেখো ও হৃদরোগ কিভাবে নিয়ন্ত্রণ করে, বা উচ্চ রক্তচাপ এগুলাকে সে কিভাবে নিয়ন্ত্রণ করে। ও মূলত কিভাবে নিয়ন্ত্রণ করে? কোলেস্টেরল কমায় দেয়। কি হয়? দেখো কোলেস্টেরল কমাবে। হ্যাঁ, তাহলে ও যখন কোলেস্টেরল কমায়, এই মাশরুম কোলেস্টেরল কমায়। তো মাশরুম কোলেস্টেরল কমালে কি হবে বলতো? মাশরুম কোলেস্টেরল কমালে তোমার এই যে হৃদরোগটাও নিয়ন্ত্রিত থাকবে। হ্যাঁ, কোলেস্টেরল কমায়, এটার জন্য কি হয়? ও হৃদরোগটা নিয়ন্ত্রিত হয়। এখন এই কোলেস্টেরল কমে কেন? কি উপাদান কমায়? এটা দেখো বিভিন্ন উপাদান থাকে। হ্যাঁ, বিভিন্ন উপাদান থাকে। আমরা বলি লোভাস্ট্যানিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন, এই যে মাশরুমের এই উপাদানগুলো। তাহলে এই যে দেখো লোভাস্ট্যানিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন, এই যে এই উপাদানগুলো থাকে দেখে তোমার কি হয়? ওর কোলেস্টেরল এই উপাদানগুলো, মাশরুমের এই উপাদানগুলো কোলেস্টেরল কমায় দেখে এটা হৃদরোগ নিয়ন্ত্রণ করায়। এটা কি? হৃদরোগ নিয়ন্ত্রণ করায়। তাহলে এই জিনিসটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই উপাদানগুলো, মাশরুমের এই উপাদানগুলো থাকে, এই উপাদানগুলো কোলেস্টেরল কমায়, এবং এই উপাদানগুলো এগুলো কিন্তু বিভিন্ন ঔষধও বানানো হয়। তো এদের কাজ কি? দেহের কোলেস্টেরল কমানো। কোলেস্টেরল কমলে হার্টে ব্লক হবে না, হৃদরোগ নিয়ন্ত্রণ করা যাবে। তাহলে দেখো মাশরুম হৃদরোগের জন্য ভালো, ডায়াবেটিসের চিকিৎসার জন্য ভালো, তারপরে হচ্ছে তোমার এই যে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে দেখো ওষুধি গুণাবলী কিন্তু ওর অনেক আছে। এবং বলা হয় মাশরুম খেলে খাবারের রুচিও বাড়ে, খাইতে আরো বেশি ইচ্ছা করে। এবং এই জন্য বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট বা 5 স্টার যে রেস্টুরেন্টগুলো থাকে, সেখানে কিন্তু খাবারের সাথে ওরা মাশরুম রাখে। মাশরুম খেলে মানে একটু খাবারের রুচিটা বাড়ে, তখন আরো বেশি খেতে ইচ্ছা করে। হ্যাঁ, এই জিনিসটা। ওকে, এখন আসি অপকারী দিক। অপকারী দিক দেখো, বিষাক্ততা। প্রথমত বিষাক্ততা, কিছু মাশরুম থাকে খারাপ, বিষাক্ত, বিষের মতো কাজ করবে। কিছু মাশরুম থাকবে কি? বিষের মতো কাজ করবে। তো আমি যদি দেখি বিষাক্ততার মধ্যে তোমার হচ্ছে কি আছে, কিছু আছে, যেমন এগুলো বিষাক্ত। এগারিকাস জ্যান্থোডারমাস, এটা কি? এটা হচ্ছে বিষাক্ত। এগারিকাস জ্যান্থোডারমাস, এটা কি? এটা হচ্ছে বিষাক্ত। আচ্ছা, তারপরে যদি আমরা বলি এই জায়গাটায় দেখো, এগারিকাস বিষাক্ততা, এগারিকাস এগারিকাস ফ্যালয়েডস ফ্যালয়েডস ওকে, এগারিকাস ফ্যালয়েডস, এটাও কিন্তু তোমার বিষাক্ত। হ্যাঁ, এরপরে আসো এগারিকাস এগারিকাস ভিরোসা। ওকে, এগারিকাস অ্যামানিটা ভিরোসা। তাহলে এই যে দেখো অ্যামানিটা ফ্যালয়েডস, এরাও কিন্তু কি? বিষাক্ত। তাহলে যদি আমাকে বলে বিষাক্ত মাশরুম, তাহলে এই অ্যামানিটা ভিরোসা, অ্যামানিটা ফ্যালয়েডস, এগারিকাস জ্যান্থোডারমাস, এরা হচ্ছে বিষাক্ত মাশরুম। এরা কি? এরা হচ্ছে ভাইয়া বিষাক্ত মাশরুম, যাদের খেলে তুমি মানুষের অসুস্থতা বোধ হয়, এগুলা। ঠিক আছে, বিষাক্ত মাশরুম। আচ্ছা ফাইন। এরপরে আসি বিনাশী কার্য।
এই বিনাশী কার্য মানে কি? ক্ষতি করে। অর্থাৎ ধরো এই ছত্রাক যেটার উপরে জন্মাবে সেটাতেই ক্ষতি করবে, ঠিক আছে? এই যে এটা দেখো, এটা বিভিন্ন সময় কি হয়, এটা কাঠ কাঠ তারপরে হচ্ছে তোমার বাঁশ, বিভিন্ন যার উপরে জন্মায় বাঁশের ক্ষতি করে। এদের উপরে জন্মালে কি হবে? এদের আস্তে আস্তে ক্ষতি করতে থাকে, এদেরকে নষ্ট করে ফেলে। ধরো কাঠের উপরে ছত্রাক হয়েছে, এই কাঠটা নষ্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে ওদেরকে নষ্ট করে ফেলে, বিভিন্ন আসবাবপত্র জিনিসগুলাকে আমাদের নষ্ট করে ফেলতে পারে এই ছত্রাক। এটা হচ্ছে খারাপ একটা দিক। আবার এই ছত্রাক দেখো ওইখানে মানে যেই মাটিতে এই জিনিসটা হয়, মানে এই যে মাশরুম, অর্থাৎ আমরা তো এখানে মাশরুম পড়তেছি, মাশরুমের অপকারী দিক এটা। এই মাশরুম কি করে? জৈব বস্তুর মাটিতে, মাটি থেকে মাটি থেকে মাটি থেকে সব জৈব বস্তু নিয়ে নেয়, গ্রহণ করে। তো এই যে মাটি থেকে সব জৈব বস্তু গ্রহণ করে, এতে কি হয়? ওই যে মাটির জৈব বস্তুর একটা ঘাটতি দেখা যায়, মাটির জৈব বস্তুর একটা কি দেখা যায়? ঘাটতি দেখা যায়, মাটিতে জৈব বস্তুর অভাব। কারণ কে নিয়ে নিছে? মাশরুম সবগুলা নিয়ে নিছে। তো এইভাবে করে মাটির উর্বরতা একটু কমে যায়, কারণ মাটি থেকে তুমি সব জৈব বস্তু নিয়ে নিছো, এই মাশরুম এগুলা নিয়ে নেয়। তো এইভাবে এগুলা হচ্ছে তার অপকারী দিক। এগুলা কি? তার অপকারী দিক। ওকে, আচ্ছা, ফাইন। এখন আসি আমরা এই জায়গায়, আমরা যাব বিষাক্ত মাশরুম চেনার উপায়। এখন তুমি কিভাবে বিষাক্ত মাশরুম চিনতে পারবা? আমাদের কতগুলো কমন বৈশিষ্ট্য থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমত বিষাক্ত মাশরুম চেনার মনে রাখবা এভাবে, বিষাক্ত মাশরুম গুলো কি হবে? এরা না অনেক, মানে এভাবে ওদেরকে মনে রাখবা যে ওই কিছু আন্টি থাকে না, বা কিছু মানুষ থাকে না, অনেক রং ঢং করে, অনেক টক্সিক, পাশের বাসার আন্টির মতো। হ্যাঁ, আমরা বলি না যে পাশের বাসার আন্টি সবকিছু বেশি রং ঢং করে আর অন্যের ক্ষতি করতে চায়, খালি বসে থাকে যে অমুকের ভুল ধরবে, তমুকের ভুল ধরবে। এই কাজগুলো কিন্তু তারা করতে থাকে এবং খুব ভাবওয়ালা থাকে। কিছু থাকে কি, অনেক ভাব নেয়। হ্যাঁ, সুন্দর সুন্দর জামা পরে সবার সামনে ভাব নেয়, একটু হইলেই বলে যে ছি এইসব তো আমার জন্য না, আমি তো এখানে থাকতে পারি না, এই সেই, অনেক ঢং ঢং করে কিন্তু অনেক মানুষ। এইদেরকে মনে রাখবা, এই মানুষগুলো হচ্ছে বিষাক্ত মাশরুম। এরা কিন্তু এমনি সমাজে আমরা দেখতে পারি না, এই ধরনের মানুষ যারা কিছু হইলেই নাক ছিটকায়, এই ধরনের মানুষকে কিন্তু কেউ দেখতে পারে না। এখন দেখো এইখানে বিষাক্ত মাশরুমের ক্ষেত্রে এরা কেমন হবে? বৈশিষ্ট্যটা দেখলেই বুঝবা, উজ্জ্বল বর্ণের। কেমন হবে? এরা উজ্জ্বল বর্ণের হবে, মানে একদম সবসময় এরকম সাদা টাদা থাকবে না, একটু কালারফুল হবে। ধরো বেগুনি হইলো, একটু খয়েরি রঙের হইলো, এরকম উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, তার মানে সেটাই বিষাক্ত। যেই মাশরুম দেখবে উজ্জ্বল বর্ণের, সেটাই বিষাক্ত। এরপরে কি? ওই যে বললাম এরা তো রং ঢং করে, ওই যে পাশের বাসা আন্টির রং ঢং করবে অনেক, তাহলে উজ্জ্বল বর্ণের হবে। ধরো দামি একটা শাড়ি পরলো, তারপরে কি অনেক দামি একটা পারফিউম দিল যেটার অনেক ঝাঝালো গন্ধ, তাই না? ঝাঝালো গন্ধ। দেখো, তাহলে বিষাক্ত মাশরুমের আরেকটা বৈশিষ্ট্য, ঝাঝালো গন্ধ। তাইলেই বুঝবা, গন্ধটা যদি একটু ঝাঝালো নাকে বাঁধে, তার মানে সেটা বিষাক্ত। এরপরে ওদের যে স্পোর, বেসিডিও স্পোর, এই স্পোরটা কি রঙের? এই স্পোরটা হচ্ছে বেগুনি বর্ণের। ঠিক আছে, স্পোরটা কি বর্ণের? বেগুনি বর্ণের। এটা বলছে স্পোর কি বর্ণের? বেগুনি বর্ণের। হ্যাঁ, একটু বেগুনি বর্ণের হয়ে থাকে। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে স্পোর বেগুনি বর্ণের। আচ্ছা, গেল স্পোর বেগুনি। 4 নম্বর পয়েন্ট কি? দেখো, এখানে আমরা বলি যে ওরা ওরা তো সবসময় বলে না যে মাটিতে ইস বালু, ইস ময়লা, এখানে এই সেই বেশি নাটক করে। এদেরটা মনে রাখবে, এরা মাটিতে না থেকে কাঠের উপরে জন্মাবে। তার মানে তুমি যদি কখনো কোনো মাশরুমকে দেখো কাঠের উপর জন্মাইছে, মাটিতে না হয়ে কোথায় হয়েছে? কাঠের উপর জন্মায়, নবাব কাঠের উপরে থাকবে, তাহলে ওটাই বিষাক্ত। ওটাই কি? বিষাক্ত মাশরুম। ঠিক আছে, আচ্ছা, কাঠের উপর জন্মালে। আরেকটা হচ্ছে, এরা তো বললাম কি, ওই যে পাশের পাশে আন্টি, এরা রোদ এসব সহ্য করতে পারে না, মানে খুব কেমন জানে থাকে না। হ্যাঁ, রোদ টোদ, এসব রোদ ভাল লাগে না, এত রোদ বাইরে, আমি এসির নিচে থাকবো সব সময়। তো এই বিষাক্ত মাশরুমের ক্ষেত্রে দেখো এরা কি বলছে, এরা প্রখর রোদে জন্মায় না। তাহলে তুমি যদি দেখো যে কোনো মাশরুম অনেক রোদের জায়গায় একটা মাশরুম আছে, তার মানে ওটা ভালো। তুমি এমনি ইউজুয়ালি যদি দেখো কোনো
ছায়া, কোনো অন্ধকার, একটু ওইরকম জায়গায় একটা মাশরুম, তার মানে ওটা বিষাক্ত। ওটা বিষাক্ত, কারণ প্রখর রোদে এরা জন্মায় না। তার মানে এরা জন্মায় কোথায়? এরা জন্মাবে অন্য জায়গায়। প্রখর রোদে না জন্মায় এরা জন্মাবে কোথায়? এই হাবিজাবি জায়গায় ওরা জন্মাবে। এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে বিষাক্ত মাশরুম চেনার উপায়। তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলা তোমাদের মাথায় রাখতে হবে। এই 5টা পয়েন্ট আছে, এইটা তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুই জায়গাতেই হেল্প করবে। স্পেশালি এমসিকিউ পোর্শনে এটা অনেক বেশি হেল্প করে, এমসিকিউ পোর্শনে এটা অনেক বেশি হেল্প করবে। ওকে, তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। আমরা বলি যে গোল আলুর বিলম্বিত ধসা নিয়ে। কি নিয়ে বলা হচ্ছে? গোল আলুর বিলম্বিত ধসা নিয়ে। তো এই যে দেখো, গোল আলুর বিলম্বিত ধসা, ছত্রাক, এটা ছত্রাক দিয়ে হয় গোল আলুর। তো এখন আমরা যদি বলি যে বিলম্বিত মানে আস্তে ধীরে পরে গিয়ে এটার ক্ষতিটা হয়। আরেকটা আছে আর্লি ব্লাইট। আলুর দুইটার রোগ, একটা হচ্ছে আর্লি ব্লাইট। কি বলছি? আর্লি ব্লাইট, ঠিক আছে? তাহলে এই যে আর্লি ব্লাইট, আর্লি ব্লাইট কার জন্য হয়? আর্লি ব্লাইট হয় একটা জীবাণু, মানে একটা ছত্রাক, সেটার নাম অল্টারনিয়া, অল্টারনিয়া সোলানি। হ্যাঁ, এই অল্টারনিয়া সোলানি দ্বারা তোমার হচ্ছে কি হয়? আর্লি ব্লাইট হয়। অল্টারনিয়া সোলানি দ্বারা আর্লি ব্লাইট মানে আগে আগেই ধ্বংস হয়ে যায়, আগে আগেই রোগটা দেখা যায়, এরপরে দ্রুতই পাতা ঝরে আলুর ক্ষতি শুরু হয়ে যায়। আর্লি মানে আগে আগে হবে, আর্লি মানে কি? আগে আগে হবে। এখন যেটা ক্ষতিকর, সেটা বেশি ক্ষতিকর, সেটা হচ্ছে এই যে বিলম্বিত ধসা, গোল আলু, লেট ব্লাইট। এই গোল আলুর বিলম্বিত ধসা, এটার ইংরেজি কি? লেট ব্লাইট ডিজিজ। ইংরেজিতে বলি লেট ব্লাইট ডিজিজ, ঠিক আছে? লেট ব্লাইট ডিজিজ। এখন এই যে লেট ব্লাইট ডিজিজ, এই লেট ব্লাইট ডিজিজটা দেখো কিসের জন্য হয়? এই যে ঠিক এই জিনিসটা হয় আলু গাছে, একদম দেখো পাতাগুলাকে একদম মেরে ফেলছে, গাছটাও দেখো কেমন ইয়ে হয়ে গেছে, দেখছো একটু কেমন মরে গেছে না, একটু কালো কালো হয়ে গেছে, এগুলা এগুলো সব মরে গেছে। দেখো তার মানে এই যে পাতাটাকে নষ্ট করে দেওয়া, ঠিক আছে? ওকে, পাতাটাকে নষ্ট করে এই জিনিসগুলা ঘটে। ওকে, তাহলে এইটা হচ্ছে গোল আলুর বিলম্বিত ধসা নিয়ে তোমার ব্যাপার। ওর জীবাণুটার নামটা মনে রাখো, ফাইটোফথোরা, ফাইটোফথোরা ইনফেস্টান্স, ইনফেস্টান্স। ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইটোফথোরা ইনফেস্টান্স দ্বারা কি ঘটে? ওর বিলম্বিত ধসা ঘটে। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা যে গোল আলুর বিলম্বিত ধসা নিয়ে আমরা পড়ছিলাম, যে বিলম্বিত ধসার কারণ ছিল যে জীবাণুটা ছিল ফাইটোফথোরা ইনফেস্টান্স। এই জায়গাটায় তুমি দেখো যে গোল আলুর বিলম্বিত ধসা মানে গোল আলু গাছে, আমরা যে আলু খাই, এই আলু গাছে কিভাবে আলুর ফলনটাকে বা আলুর ক্ষতি করে সেগুলো আমরা দেখবো। তো এখানে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে একটা গোল আলুর বিলম্বিত ধসার। এখানে দেখো ওর এই জায়গাগুলোতে কিন্তু এই যে এখানে যদি আমি একটু মার্ক করি, লাল কালার দিয়ে করি, দেখো এই যে দেখো পাতাগুলো কিন্তু পচে গেছে, দেখছো কাণ্ডের এই জায়গাগুলো পচে গেছে, কাণ্ডের জায়গাগুলোতে অ্যাটাক করছে, এগুলা পাতা পচে গেছে, পাতা পচে গেছে। এখন স্বাভাবিক পাতা পচে গেলে তার এখানে কি হবে না? শালক সংশ্লেষণ হবে না, খাদ্য তৈরি হবে না। তার মানে আলটিমেটলি তার আলু তৈরিতে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে, রাইট ভাইয়া? আলু তৈরিতে একটা ব্যাঘাত ঘটবে। এখন তুমি আসো যে এই রোগের লক্ষণে যদি আমরা আলোচনা করি, রোগের লক্ষণগুলা কি তুমি একটু দেখো। রোগের লক্ষণে প্রথমত আসে যে পাতায় ধূসর বর্ণের দাগ সৃষ্টি, ধূসর বর্ণের। তাহলে সবুজ ধূসর বর্ণ, কি বর্ণ? সবুজ ধূসর বর্ণ, ঠিক আছে? সবুজ ধূসর বর্ণ। এই যে সবুজ ধূসর বর্ণের একটা দাগ দেখা যায় পাতার মধ্যে, একটু ধূসর হয়ে গেছে, দেখছো না একটু আগে? একটু আগে তুমি দেখছো এখানে এই যে ধূসর কেমন কালার হয়ে গেছে পাতাগুলা। আচ্ছা, এইটার দাগ দেখা যাবে। এরপরে কি হতে পারে? এই যে আলুর মানে ওই পাতার জায়গায়, সরি পাতার জায়গায় এই মখমলের মতো পাতায়, কি বলছে? পাতায় এই মখমলের মতো, মখমল চিনো? নরম একটা কাপড়ের মতো মখমল, ধরলেই মনে হয় মখমলের কাপড়। আগেকার দিনে অনেক প্রচলন ছিল, একটু নরম হয়, একটু নরম এরকম হয়, মনে হবে যে তুলতুলা তুলতুলা একটা কাপড়। তো এই মখমলের মতো পাতাটা হয়ে যায়। আমরা যখন পাতাটা দেখি, নর্মাল পাতা, স্বাভাবিক পাতাগুলো কিন্তু একটু মানে শক্ত থাকবে, একটা মসৃণ ব্যাপার থাকবে এরকম, কিন্তু একদম নরম তুলতুলে কিন্তু পাতা হয় না।
কিন্তু এই যে রোগের আক্রমণে, এই জীবাণুর আক্রমণে, ছত্রাকের আক্রমণে পাতাটা কেমন হয়, মখমলের মতো হয়ে যায়, মনে হবে যে এখানে কিছু একটা নরম কিছু একটা তৈরি হয়েছে। তাহলে এইটা পাতার ক্ষতি করতেছে। এবং দেখো একটা জিনিস, এটা কি হয়, মেঘলা আবহাওয়ায়, অর্থাৎ স্পেশালি যখন মেঘলা থাকে বৃষ্টি বাদলের দিনে, এই মেঘলা আবহাওয়ায় এরা দ্রুত বিস্তার করে, দ্রুত ছড়ায় পড়ে। হ্যাঁ, তার মানে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার হইলাম, সেটা কি, যে ওরা যখন যেখানে জলীয় বাষ্প বেশি থাকবে বা ধরো পানি জমে গেছে, এই সব অবস্থায় এরা দ্রুত ছড়ায় পড়ে। এরা দ্রুত ছড়ায় কখন, যখন তোমার এই মেঘলা আবহাওয়া। তাহলে আমি যদি বলি যে এরা দ্রুত ছড়ায় কিভাবে, হ্যাঁ, কিভাবে, কোন অবস্থাগুলো, তাহলে দ্রুত ছড়ায়, দ্রুত সংক্রমণে কারা, কোন প্রভাবনগুলা ওকে প্রভাবিত করে, দ্রুত সংক্রমণের কারণ, দ্রুত সংক্রমণের কারণটা কি হতে পারে। তাহলে এখানে দেখো, প্রথমত যখন উচ্চ তাপমাত্রা, মানে দিনের বেলা উচ্চ তাপমাত্রা থাকবে, এইটা একটা কারণ। এই সব সময়ে এটা দ্রুত ছড়ায় পড়ে, ছত্রাকটা পুরো আলু খেতে ছড়ায় পড়বে। আবার যখন উচ্চ জলীয় বাষ্প বেশি থাকবে, দেখবা গরমের দিনে যখন অনেক গরম থাকে ওই টাইমে কিন্তু, হ্যাঁ, মানে আমরা যেমন গ্রীষ্ম থেকে বর্ষার ওই টাইমটায় তুমি খেয়াল করবা তাপমাত্রা থাকে তীব্র। আবার জলীয় বাষ্প, আমরা কিন্তু প্রচন্ড ঘামাই, এই যে জলীয় বাষ্প থাকে, ভ্যাপসা গরম লাগে, লাগে না? তার মানে এই উচ্চ তাপমাত্রার সাথে উচ্চ জলীয় বাষ্প তখন থাকে। এই উচ্চ জলীয় বাষ্প, উচ্চ তাপমাত্রা এইটার প্রভাবিত করে, মানে রোগটাকে দ্রুত ছড়ায়, মানে ওর জীবাণুটাকে দ্রুত ছড়াবে। আচ্ছা, এবং একই সাথে যেই যে জমিতে আলুটা জন্মাচ্ছে, সেই জমিতে যদি তোমার অধিক পানি জমা থাকে, জমিতে অধিক পানি, জমিতে কি কি বলছে বলতো, অধিক পানি যদি জমা থাকে, এটাকে বলা হয় তোমার হচ্ছে অন্যতম কারণ, দ্রুত সংক্রমণের অন্যতম একটা কারণ হচ্ছে এটা। ঠিক আছে, দ্রুত সংক্রমণের অন্যতম একটা কারণ হচ্ছে এইটা। ওকে, তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারটা আমরা বুঝলাম। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা যদি গোল আলুর বিলম্বিত ধসা, আচ্ছা এই জিনিসটা, এটা মুছে দাও। আচ্ছা, এইটা হচ্ছে আসলে ধান গাছের, সরি সরি, এটা ধান গাছের, আমি এখানে মুছে দিচ্ছি, তোমরা একটু ক্লিয়ার করে নিও, এটা ধান গাছের, সরি, আমি ধান গাছের ওই রোগ, ব্লাইট রোগ, বিলম্বিত ধসাটা বলে ফেলছি, এখানে আলুতে এটা হয় না, সরি। হ্যাঁ, এটা তোমরা একটু ক্লিয়ার হয়ে নিও। এই জিনিসটা, এটা ধান গাছের ক্ষেত্রে, ধান গাছের যে ব্লাইট রোগ সেসব ক্ষেত্রে এটা হয়, মানে আলুর ক্ষেত্রে এটা হয় না, এটা ধান গাছের ক্ষেত্রে হয়। ওকে, তো আমরা রোগের লক্ষণে কি কি দেখলাম, সবুজ ধূসর বর্ণের দাগ হবে, মখমলের মতো আস্তরণ হবে, মেঘলা আবহাওয়ায় দ্রুত বিস্তার করবে। আর কি হতে পারে, দেখো আলুর ত্বকের নিচে লালচে বাদামি ছোপ দেখা যায়। তাহলে আলুতে কি, কোথায় দেখা যায় এটা, আলুতে এরকম লালচে বেগুনি, লালচে বাদামি একটা ছোপ দেখা যায়, মানে আলুতে আক্রমণ হয়েছে, লালচে বাদামি, বাদামি ছোপ দেখা যায়, লালচে বাদামি কি দেখা যায় বলতো, ছোপ ছোপ দাগ 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 হয়ে থাকে। এটা একটা পয়েন্ট। এরপরে বলছে কি, পচা ডিমের ন্যায় দুর্গন্ধ। তো এই যে যখন আলু খেতে, তখন তুমি দেখবা যে পচা ডিম, কখনো দুর্গন্ধ শুনছো, একদম একটা বিশ্রী গন্ধ। তো এই আলুটা তো তখন এরকম বিশ্রী গন্ধ ছড়ায়, তার মানে একটা উদ্ভট গন্ধ ছড়াবে, উদ্ভট গন্ধ তুমি ওই ধান, মানে সরি ওই বারবার ধান এসে যাচ্ছে, আলু খেতে তুমি এটা পাবা, উদ্ভট গন্ধ ছড়ায়, উদ্ভট গন্ধ এটা কি ছড়াবে। ওকে, এই কথাটা বলছে, তাহলে পচা ডিমের ন্যায় দুর্গন্ধ এইগুলা দেখা যাবে। ওকে, রোগ প্রতিকার, এখন তুমি লক্ষণ দেখলা যে আলুতে ছোপ ছোপ দাগ, গন্ধ, আলুর এখানে গন্ধ ছড়াবে, পাতাগুলো দাগ দাগ দেখা যায়, ধূসর বর্ণের দাগ দেখা যায়, পাতার উপরে মখমলের আবরণ। তোমাদের কিন্তু এই জিনিসগুলো, এই গোলালুর বিলম্বিত ধসা, এটা কিন্তু বারবার বলতেছি, সিকিউতে কিন্তু এগুলো আসে, সিকিউতে খুবই আসে। তো তুমি এটা লক্ষণগুলো মাথায় রাখতে হবে এবং প্রতিকারটা মাথায় রাখতে হবে, যে আমরা কি প্রতিকার করব। প্রতিকার মানে কি, চিকিৎসা মানে রোগ মুক্তি উপায়, রোগ থেকে মুক্তির উপায়, হ্যাঁ, রোগ থেকে মুক্তির উপায়, রোগ থেকে মুক্তির উপায়, এটা রোগ প্রতিকার, রোগ প্রতিকার। আচ্ছা, তা এখন আসো আমরা রোগ প্রতিকারে আমরা কি ব্যবহার করি, ঠিক আছে, কি ব্যবহার করব। আমাকে কিছু স্প্রে করতে হবে, একটা মিশ্রণের স্প্রে ছিটাই দিতে হবে, ঠিক আছে, যেন রোগটার না ছড়ায়। তো আমরা কি করি, 1% বর্দ মিশ্রণ, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা, প্রথম নাম্বার 1 প্রতিকার আসলে
এটার যখন বলবে যে আলুর বিলম্বিত ধসার লক্ষণ লিখো, লক্ষণ লিখলা, 5টা লিখে একটু ব্যাখ্যা করলা, ইম্পর্টেন্ট গুলো লিখলেই হয়। মানে তোমার এখানে রচনা লিখে মানে 2 পৃষ্ঠা ভরায় ফেলতে হবে এমন না, মেজর লক্ষণগুলো লিখতে পারলে ফুল নাম্বারই পাবা। 1% বর্ধ মিশ্রণ, তো 1% বর্ধ মিশ্রণে কি থাকে, এটা এমসিকিউতে আসতে পারে। যেমন কপার সালফেট থাকে, কি থাকবে, কপার সালফেট, ঠিক আছে। 1% বর্ধ মিশ্রণে কি থাকে, কপার সালফেট প্লাস লাইম, লাইম, লাইম মানে তো বুঝো, তাহলে লাইম কি, এই যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম, কপার সালফেট তো বুঝো, কপার সালফেট, লাইম প্লাস পানি, লাইম প্লাস কি, পানি, ঠিক আছে। এটা তো কপার সালফেট, লাইম প্লাস পানি, এটাকে বলা হয় বর্ধ মিশ্রণ। তো এই বর্ধ মিশ্রণটাকে যদি আমি ছড়াই দিই, এটাকে আমার কি করতে হবে, ছিটিয়ে দিতে হবে, ছিটিয়ে দিতে হবে। তাহলে এই বর্ধ মিশ্রণ কি করতে হবে, ছিটিয়ে দিতে হবে। তাহলে আমার বিস্তার, এটা বিস্তার আর হবে না, রোগটা ধরো কয়েকটা গাছে হয়ে গেছে, তাহলে ওইখান থেকে আর ছড়াবে না, ওইখান থেকে আর ছড়াবে না, আমার তো এইটা কাজ। তাহলে এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট রাখতে হবে। আচ্ছা, তারপরে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে পানি ও নাইট্রোজেন সার এগুলা সীমিত করতে হবে। কারণ পানি থাকলে কি হবে, এইটা আরো ছড়ায় যেতে পারে, পানির ফ্লোতে জীবাণুটা আরো ছড়ায় যেতে পারে। তাহলে পানি ও নাইট্রোজেন সার কম ব্যবহার করব আমরা, কি ব্যবহার করব, কম ব্যবহার করব। কোনটা, নাইট্রোজেন যুক্ত সার আছে বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন মিউরেট অফ পটাশ, এরকম নাইট্রোজেন যুক্ত বহুত সার আছে। তাহলে এই যে এদেরকে কম ব্যবহার করতে হবে। তাহলে পানিও কম, পানি সেচটা কমাই দিব। এই যে মানে খেতে কি হয়, আলুর খেতে পানি সেচ দেয় না, পানি দেয়, এই পানি সেচটা একটু কমাই দিতে হবে, এবং নাইট্রোজেন সারটাও একটু কম ব্যবহার করতে হবে, যেন এই জিনিসটা জীবাণুটা যেন আরো বিস্তার না করতে পারে, জীবাণুটা যেন আরো ছড়াইতে মানে না পারে, এই মানে আরো যেন ক্ষতি না করতে পারে। সহজ কথা, তাহলে পানি ও নাইট্রোজেন সার দিতে হবে। তাহলে 1 নাম্বার আমরা কি করতে হবে, 1 নাম্বারে হচ্ছে 1%, কত পার্সেন্ট, 1% বর্ধ মিশ্রণ। বর্ধ মিশ্রণ কি কি দিয়ে তৈরি, এটা এমসিকিউতে আসতে পারে। সৃজনশীল আসলে লিখে দিলে ভালো, ভালো নাম্বার পাবা, স্যার বুঝবে যে তুমি পড়ছো, তুমি জানো। এরপরে পানি ও নাইট্রোজেন সার কমায় দিতে হবে। এইবার দেখো আর কি করব, আমাদের আর কি করা উচিত, আবর্জনা পুড়িয়ে ফেলা। হ্যাঁ, এই যে যত যে আক্রান্ত আক্রান্ত পাতা, এগুলোকে আমরা পুড়িয়ে ফেলবো। ঠিক আছে, এই আক্রান্ত পাতা পুড়ায় ফেলতে হবে। আক্রান্ত পাতা কি করব, আমরা পুড়ায় ফেলবো। হুম, যে আবর্জনা আশেপাশে যেগুলো আছে আক্রান্ত পাতা, এগুলোকে তুলে এগুলোকে নিয়ে পুড়ায় ফেলতে হবে। যেন পুড়ায় কেন ফেলবো, পুড়ায় ফেললেই জীবাণু সহ নাই, না হলে আবার ওই দেখা যাবে ওই জীবাণু আবার সামহাও ব্যাক করছে, আবার সামহাও ব্যাক করছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, আক্রান্ত পাতাগুলা বা আক্রান্ত আবর্জনা এগুলা সব পুড়ায় ফেলবো, আমি সব পুড়ায় ফেলবো। এখন তুমি যদি চিন্তা করো, হ্যাঁ, তুমি যদি চিন্তা করো একটা জিনিস বুঝো, ঠিক আছে, আহ, দেখো, আমরা যদি বলি যে আমি একটা রোগ মুক্ত চারা রোপণ করে, হ্যাঁ, আমি একটা ভালো ফল মানে ফসল উৎপাদন করতে পারো, ভালো একটা ফলাফল পাবো, তাহলে আমাকে কি করতে হবে, প্রথম কাজটা তুমি নর্মালি চিন্তা করো, যে বীজটা আমরা বপন করব, যে বীজ থেকে তো চারা হয় নাকি, কি হয়, বীজ থেকে চারা হয়, তাই না, ওকে, মানে এটাই তো আমাদের কাজ। তো বীজ থেকে চারা হয়, তো বীজটাকে যদি আমরা জীবাণুমুক্ত করে ফেলি, দেখো বীজটাকে যদি আমরা কি করে ফেলি, জীবাণুমুক্ত করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার জন্য এটা লাভ। তাহলে জীবাণুমুক্ত বীজ থেকে আলটিমেটলি আমার জীবাণুমুক্ত 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 চারা তৈরি হবে, তাই না, তার মানে আমার ভালো। জীবাণুমুক্ত বীজ, যে বীজে কোনো একদম জীবাণু নাই, এটারে একদম স্টেরাইল করে, এটারে একদম ধুয়ে টুয়ে সবকিছু করে আমি এটা করব। আচ্ছা গেল জীবাণুমুক্ত। আলু সংগ্রহের পূর্বে সাইনক্স দিয়ে দিতে হবে, কি দিতে হবে, আলুটা কালেক্ট করার আগে আমাকে সাইনক্স এই কেমিক্যালটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, আলু সংগ্রহের পূর্বে। কারণ তাইলে কি হবে বলতো, সাইনক্সটা দিলে তোমার এটা দিয়ে পাতাটাকে ঝরিয়ে ফেলা হয়। এই সাইনক্স কি করে, একটা কেমিক্যাল, তাহলে এটা কি করবে, পাতা, আক্রান্ত পাতা, দেখো আক্রান্ত পাতা, আক্রান্ত পাতা সরিয়ে ফেল, আক্রান্ত পাতা কি করতে হবে, সরিয়ে ফেলতে হবে, আক্রান্ত পাতাকে আমার সরিয়ে ফেলতে হবে। সাইনক্স দিয়ে দিব, আমি কি দিয়ে দিব বলতো, সাইনক্স দিয়ে দিব। ওই সাইনক্স দিয়ে আমি কি করব, আক্রান্ত পাতাটাকে সরায় ফেলবো, আক্রান্ত পাতাটাকে সরায় ফেলবো। এরপরে দেখো ডায়াথেন M45 বা বর্ধ মিশ্রণ, এটা কি করতে হবে, হ্যাঁ,
এটা হচ্ছে আমাদেরকে 15 দিন পর পর ছিটাই দিতে হবে। কি করবা? এই জিনিসগুলো, এই যে ডায়াথেন M45, এগুলো সবই পেস্টিসাইড, মানে বুঝতেছো, মানে ছত্রাককে নাশ করার জন্য এগুলা। ডায়াথেন M45 কেমিক্যাল অথবা বোরদো মিশ্রণ যে কোনো একটা দিতে পারো। এটা 15 দিন পর পর আমরা ছিটাই দিব, তাহলে আর এইখানে জীবাণু থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? 15 দিন পর পর এটাকে ছিটায় দেব। 15 দিন পর পর ছিটিয়ে দেওয়া, ঠিক আছে? 15 দিন পর পর ছিটিয়ে দিব। ওকে, এই কাজটা করব। তাহলে ডায়াথেন M45 বা বোরদো মিশ্রণ আমরা 15 দিন পর পর এটাকে ছিটাবো, তাহলে এই জিনিসটা আর মানে বিস্তৃতি লাভ করবে না, জীবাণুটা এখানে মরে যাবে। হ্যাঁ, এবং এটা তোমাকে ব্যবহার করতে হবে। আর আলু সংগ্রহের আগে, ধরো আক্রান্ত আলু, এখন তুমি আলুটাকে নিবা, নেওয়ার আগে তোমাকে কি দিয়ে দিতে হবে? সাইনক্স দিতে হবে। যেন সাইনক্স দিয়ে দিবা, যেন পাতা থেকে আলুতে পর্যন্ত না যায়। ঠিক আছে, মানে আমার তো আলু দরকার, এই আলুটাকে তো মানে রোগমুক্ত রাখতে হবে। তো এই জন্য আমরা কি করব? আক্রান্ত পাতা এটা যেন সরিয়ে ফেলা যায়, আক্রান্ত পাতা থেকে যেন এটা সরায় ফেলা যায়। হ্যাঁ, এই জন্য আমরা আলু সংগ্রহের আগেই সাইনক্স দিয়ে দিব। তাহলে এই যে পয়েন্টগুলো, এখানে আমরা 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, 1 2 3 4 5 6। এই 6টা পয়েন্ট যদি তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করো, তুমি নাম্বার পাবা। ঠিক আছে, সুন্দরভাবে। আমার কথা হচ্ছে তুমি 12-13টা পয়েন্ট মুখস্থ না করে তুমি 6টা পয়েন্ট এক্সাক্ট ইম্পর্টেন্ট 6টা পয়েন্ট তুমি যদি লিখো, স্যার বুঝে যাবে তুমি পারো। তো এইটাতেই, এইগুলো যদি তুমি লিখো পয়েন্ট করে, এক একটা পয়েন্ট দিয়ে এটা করব এটা করব, এভাবে পয়েন্ট দিয়ে যদি তুমি সুন্দর করে লিখো, স্যার তোমাকে কোনোভাবেই নাম্বার কমাবে না, কোনোভাবেই কমাবে না। ওকে, এবার আমরা বলি যে একটা রোগ, দাঁত রোগ বা ডার্মাটোফাইটোসিস। কি বলি ইংরেজিতে আমরা? আমাদের মেডিকেলের ভাষায় এদেরকে বলি ডার্মাটো। ডার্মাটো মানে কি? ডার্মাটো মানে কি? ডার্মা মানে কি? ত্বক। তাহলে ত্বকে এই জিনিসটা হয়, তাহলে ডার্মাটোফাইটোসিস। ঠিক আছে, ডার্মাটোফাইটোসিস। ওকে, ডার্মাটোফাইটোসিস। ঠিক আছে, ওকে। এখন আসো, এইটা কি? ছত্রাক। এগুলো সবই কি? ছত্রাক ঘটিত রোগ। তাহলে দেখো, এই যে রোগের কারণে আমি যদি বলি, এখানে কি বলছে? এটা ট্রাইকোফাইটন নামক ছত্রাক, ট্রাইকোফাইটন নামক ছত্রাক দ্বারা হয়, ট্রাইকোফাইটন দিয়ে হয়। কারণ ট্রাইকোফাইটনের অনেকগুলো প্রজাতি আছে। ধরো কিছু ছত্রাক মাথায় ধরে, কিছু ছত্রাক এই পায়ে, কিছু ছত্রাক হাতে, বগলে। তো এই এক একটার এক এক রকম নাম, তবে মেইন নামটা কি? ট্রাইকোফাইটন। এই ট্রাইকোফাইটন দিয়ে এই রোগটা ঘটে, দাঁত রোগ। আর তুমি একটা জিনিস দেখো, এই দাঁত রোগে, হ্যাঁ, এই দাঁত রোগে কি হয় দেখো, এই যে ছবিটা দেখতেছো, এটা বোঝা যাচ্ছে, এই যে একটু লাল লাল এরকম গোল হয়ে যায়, তার মানে একটা গোল দাগ হয়। সহজ কথা, গোল দাগ হয়। ঠিক আছে, একটা গোল দাগ হবে। এই গোল দাগটা তুমি দেখবা এখানে অনেক চুলকানি হবে, আমরা লক্ষণটা পড়বো। এবং মনে রাখবো, দাঁত রোগ কিন্তু ভাই আমাদের সিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। দাঁত রোগ সিকিউ, তো এটা অনেক চুলকানি হবে, এই জায়গায় গোল গোল রেশের মতো এরকম গোল হয়ে থাকবে, চুলকালে এখান থেকে আঠালো রস বের হয়, মানে খুবই বিশ্রী এটা। মানে আহ, অনেক জায়গায় তুমি দেখবা যারা একটু অপরিষ্কার থাকে তাদের ক্ষেত্রে হয়। তো এটা কেন ছড়ায়? কথা হচ্ছে এবার, কেন ছড়ায়? হ্যাঁ, ওকে। তাহলে দেখো, সংক্রমণের কতগুলো কারণ হইতে পারে। 1 নম্বর কারণ, হ্যাঁ, সংক্রমণে, যে তুমি যদি দীর্ঘ সময় ভেজা শরীর থাকে, দীর্ঘ সময় ভেজা শরীর যদি থাকে, দীর্ঘ সময় ভেজা শরীর যদি থাকে, এটা, হ্যাঁ, দীর্ঘ সময় যদি তোমার ভেজা শরীর থাকে, তাহলে এটা ছড়াইতে পারে। অনেক দিন ধরে ধরো তোমার ভেজা শরীর, এই যে কাপড় অনেক সময় থাকে না, আমরা ভিজি, ধরো কোনো একটা কারণে বৃষ্টিতে ভিজে গেছে, আর ওই ভেজা শরীর নিয়ে তুমি আসো, ওই ভেজা শরীর আর কাপড় পাল্টানো এমনিই থাকো, তুমি সবসময় একটা স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকো। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে ছড়ায়। আবার ধরো আরেকটা কি, এই যে অপরিষ্কার, অপরিষ্কার থাকা। হুম, কি বলছি? অপরিষ্কার থাকা, অপরিষ্কার, অপরিষ্কার দেহ থেকে এটা ছড়ায়, অপরিষ্কার দেহ। ঠিক আছে, কোথা থেকে ছড়াইতে পারে? অপরিষ্কার দেহ থেকেও কিন্তু এটা ছড়াতে পারে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আক্রান্ত কাপড়, মানে ধরো তুমি একই, ধরো তোমার সাথে একজন থাকে রুমমেট, সে যদি দাঁত আক্রান্ত হয়, তার টাওয়েল, তার শার্ট যদি তুমি পরো, তাহলে তোমারও হবে, তাহলে তোমারও হবে। তার মানে আরেকটা ভাবে ছড়াতে পারে কি? আক্রান্ত, আক্রান্ত মানুষের, মানুষের কাপড় থেকে। ঠিক আছে, আক্রান্ত মানুষের কাপড় থেকেও কিন্তু
এটা ছড়াতে পারে, আক্রান্ত মানুষের কাপড় থেকে এটা ছড়াতে পারে। তাহলে আমরা দেখলাম যে কতগুলা পয়েন্টে সে ছড়াতে পারে। দীর্ঘ সময় ভেজা শরীরে, অপরিষ্কার দেহ থাকলে, আক্রান্ত মানুষের কাপড় থেকে এগুলা ছড়ায়। আক্রান্ত মানুষের কাপড় থেকে এগুলো ছড়াতে পারে। তাহলে এইটা গেল হচ্ছে সংক্রমণ, মানে কিভাবে ছড়ায়, এই কেন হইতে পারে রোগগুলা, এই যে দাঁত রোগ গোল গোল হয়ে যায়, এই যে এটার মতো খুবই বিশ্রী অবস্থা হয়ে যায়, তো এইটা কেন হইতে পারে আমরা কিন্তু এই কারণগুলা বললাম। তাহলে আমাদেরকে এগুলো করা যাবে না, আমাদেরকে ভেজা শরীরে থাকা যাবে না, অপরিষ্কার থাকা যাবে না, সবসময় গোসল রাখতে হবে, সাবান দিয়ে নিজের দেহটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং অন্য মানুষ, অপরিষ্কার মানুষের কাপড়, অন্যের কাপড় সহজে না পরা ভালো, সহজে না পরা ভালো। ওকে, এখন এই যে রোগের লক্ষণ, এগুলো তো সিকিউতে আসবে, তোমাকে বলবে ধরো তোমাকে এরকম একটা দিল যে ধরো একজন পাভেল নামে একটা ছেলে, তার দেহে এরকম গোল গোল গোটা গোটা হয়ে গোল একটা আহ, রোগের লক্ষণ দেখা যাচ্ছে, হ্যাঁ, সে ডাক্তারের কাছে গেছে যে এই জায়গায় অনেক ব্যথা হয়, রস পড়ে। এখন তোমাকে বলবে যে ওই রোগটার নাম কি, কেন হয়, লক্ষণগুলো কি, ব্যাখ্যা করো। এটাই তোমার একটা সৃজনশীল। তাহলে তোমাকে তখন এই যে লক্ষণগুলো জানতে হবে, এভাবেই আসে। আবার অনেক সময় দিতে পারে ওই রোগে, এই পাভেল যে রোগে আক্রান্ত সেটা থেকে সে কিভাবে প্রতিকার নিবে, কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, এটাও তোমাকে আসতে পারে। আচ্ছা চলো আমরা এখন লক্ষণগুলো পড়বো। তো প্রথম লক্ষণে কি বলছে, ছোট ছোট লাল গোটা হওয়া। তাহলে কি হয়, ওই যে আমরা একটু আগে ছবিতে দেখছি না, দেখো এইখানে এই যে লাল লাল গোটা হয়, ছোট 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 এরকম, ঠিক আছে। তো লাল লাল গোটাগুলো এরকম গোল গোল হয়ে থাকে, মনে করো এই ছোট ছোট এরকম লাল লাল গোটা হবে, এরকম এরকম ঘিরে থাকবে গোল হয়ে, এইটা এরকম গোল হয়ে ঘিরে থাকবে, ঠিক আছে, এরকম লাল লাল গোটা হবে। তাহলে ছোট ছোট কি হবে, লাল কালারের গোটা হয়, এইটা দাঁত রোগের প্রথম একদম লক্ষণে দেখা যাবে, এরকম হয়ে গেছে। এরপরে এই জায়গাটায় উপর দিয়ে একটা বাদামি বর্ণের, মানে এই যে গোটাগুলো হবে না গোল গোল, এদের উপরে বাদামি বর্ণের আইস দেখা যাবে। কি দেখা যাবে, এদের উপরে বাদামি বর্ণের একটা একটা উপর দিয়ে, মানে একটা চামড়ার মতো হালকা আইসের মতো দেখা যাবে, মনে যে উপর দিয়ে কি হালকা বাদামি বাদামি হয়ে গেছে, এমন দেখা যায়। তাহলে প্রথমে গোটা হবে, গোটার উপর দিয়ে আইসের মতো, যে আমরা যেমন মাছে দেখি না আইস থাকে উপরে, দেহের উপরে আইস, তো ওদের উপরে এরকম একটা আলাদা স্কিনের মতো থাকে, এটাকে বাদামি বর্ণের, কেমন, বাদামি বর্ণের আইস দেখা যাবে। এরপরে আসো, ধীরে ধীরে কি হবে, তার বৃত্তের আকারটা বড় হবে। এই যে বৃত্তের আকার, মনে করো এতটুকু থেকে তার গোটাটা ছড়াবে, এটা ছড়াইতে থাকবে না, এটা তার দেহে এরকম ছড়ায় এত বড় হয়ে যাবে। তার মানে ওর বৃত্তের আকারটা বড় হবে। বৃত্তের আকারটা কি হবে, এইটুক থেকে আস্তে আস্তে বড় হবে, রাইট, বৃত্তের আকারটা বড় হবে। আচ্ছা এখন কি হবে, এই যে গোটা মানুষ কি হয়, জায়গায় অনেক চুলকানি হয়। তো তুমি চিন্তা করো এই জায়গায় আরেকটা লক্ষণ তুমি এখানে লিখে রাখো, যে প্রচুর চুলকানি হবে, প্রচুর চুলকানি হয়, প্রচুর চুলকানি হবে। এই যে প্রচুর চুলকানি হবে, এরকম খালি ধরো এই জায়গায় তার দাঁত হয়েছে, এই জায়গায় প্রচন্ড চুলকাইতে থাকবে, আর চুলকাইতে চুলকাইতে একটা টাইমে তার কি হয়, একটা টাইমে তার হচ্ছে ওই জায়গাটা থেকে, আক্রান্ত জায়গা থেকে আঠালো রস বের হয়। আক্রান্ত জায়গা থেকে কি হয়, আক্রান্ত জায়গা থেকে এই আঠালো রস বের হবে, আক্রান্ত জায়গা থেকে আঠালো রস বের হবে, ঠিক আছে, আক্রান্ত জায়গা থেকে কি বের হবে, আঠালো রস বের হবে। হুম, এই জিনিসগুলা বলছে। আচ্ছা ফাইন, তারপরে কি হয়, এখন ধরো এটা যদি মাথায় হয়, এই দাঁত রোগ যদি মাথায় হয়, ধরো এই কোনায় হইলো, তোমার এখান থেকে চুল নাই হয়ে যাবে। তাহলে একটা কি দেখা যাবে, যদি মাথায় ঘটে, মাথায় যদি এটা মাথায় ঘটে তাহলে চুল উঠে যাবে, মাথার চুলগুলাকে এই জায়গায় চুল নাই হয়ে যাবে। আবার নখে যদি হয়, অনেক সময় নখে হয়, নখের রং বদলায়, এই যে নখে যদি এই জায়গায় যদি হয় তাহলে নখের রংটা আস্তে আস্তে বদলায় দিবে। তাহলে এই দাঁত রোগ কিন্তু এমন না যে এইখানেই হবে, হাতে হবে বা পায়ে হবে, এটা এনিওয়্যার হইতে পারে, পেটে হইতে পারে, মাথায় হইতে পারে, ঠিক আছে, তোমার এই নখের এই জায়গাগুলোতে হইতে পারে, পায়ের নিচে, যে কোনো জায়গায়, কোমরের এই জায়গায়, বিভিন্ন জায়গায় ও দাঁত রোগ হইতে পারে। তো এই জন্য নখে হইলে নখের রংটা বদলা যাবে, আর চুলে যদি এইখানে থাকে তাহলে চুলটা উঠে যায়, চুলটা কি হয়, উঠে যায়। এবং লাস্টলি দেখো এখানে রিং এর মতো গঠন, কি বলে, রিং এর মতো, রিং, দেখো রিং এর মতোই গঠন হয় না, এই দাঁত রোগটা কেমন, এই যে এরকম রিং এর মতো গোল হয়ে, গোটা গোটা গুলা এরকম গোল হয়ে একটা রিং এর মতো গঠন করছে, একটা রিং, রিং মানে কি, এই যে আংটি গোল, এরকম গোল আংটির মতো গঠন করছে, ঠিক আছে, এই আংটির মতো রিং এর মতো গঠন করে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে দাঁত রোগে আমরা কি জানলাম, আমরা এই পয়েন্টগুলো জানলাম, আমরা লক্ষণের মধ্যে এই ব্যাপারগুলো মনে রাখবো, যে
তোমার কি কি লক্ষণ, তাহলে আমরা কি আরেকবার যদি একটু রিক্যাপ করি সহজে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। দেখো, প্রথমে কি হবে, আমার ছোট ছোট লাল লাল গোটা হবে, বৃত্তাকারে লাল লাল গোটা হবে, ঠিক আছে, লাল লাল গোটা হবে এরকম। তো এই গোটাগুলো এরকম ছোট্ট ছোট্ট গোটা, তো এদের উপরে কি হবে, একটা বাদামি বর্ণের আইস দেখা যাবে গোটাগুলোর উপরে। আচ্ছা, তারপরে কি হবে, ওই গোল জায়গাটা আস্তে আস্তে ছড়াবে, একটু বড় হবে, এইটুক দিয়ে শুরু হয়েছিল, আস্তে আস্তে এটা ছড়াবে, এত বড় হবে। এন্ড ছড়াবে যখন, তখন তোমার এই জায়গাগুলোতে প্রচুর চুলকানি হয়, চুলকাবা, প্রচুর চুলকানি হবে, চুলকাইলে, এবং চুলকাইলেই গোটা থেকে আঠালো রস বের হয়। ওই যে আক্রান্ত জায়গায় যে গোটাগুলো, ওই গোটা থেকে আঠালো রস বের হবে, আরো খারাপ হয়ে গেল। আচ্ছা, তখন কি হবে, এই জিনিসগুলো যখন চুলে হয়, নখে হয়, তখন ওই জায়গায় ক্ষতি করে, নখের রং বদলায় দেয়, এবং আস্তে আস্তে ওরা একটা রিং, আলটিমেটলি তুমি দেখলেই বুঝবা, ও রিং এর মতো একটা গঠন হয়ে গেছে, লাল লাল গোটা আছে, রস বের হয় এবং ব্যথা হবে। এখানে একটা ব্যথার ব্যাপার হচ্ছে, তুমি চুলকানি ব্যথাও হয়, ঠিক আছে, ব্যথা হয়, প্রচুর চুলকানি, ব্যথাও থাকবে। তাহলে এই জিনিসগুলো দেখা যাবে। তাহলে এইটা হচ্ছে দাঁত রোগের লক্ষণ, দাঁত রোগের লক্ষণ, ঠিক আছে, দাঁত রোগের লক্ষণ। এখন কথা হচ্ছে, এই রোগের প্রতিকার বা আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করব। হ্যাঁ, আমি কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করব, আমার কি কি আম, করা উচিত যেন আমার না হয়, তোমারও যেন না হয়, তুমি কি করবা, সবসময় তোমার কি করা উচিত, কিছু স্পেশাল পয়েন্ট আমাদের মাথায় রাখতেই হবে, ঠিক আছে। নাম্বার 1, দেখো, পরিষ্কার ও শুকনো রাখা। তোমার সবকিছু মানে ওই জায়গাটায় ধরো রোগ হয়ে গেছে, এখানে হয়েছে, And এই আক্রান্ত স্থান তোমাকে কি করতে হবে, এই আক্রান্ত জায়গা এটারে তুমি শুকনা রাখবে। এখন তুমি যদি এটার আরো স্যাঁতস্যাঁতে ভিজা বানাও, আমি কিন্তু বারবার বলছি ভেজা শরীরে এগুলো বেশি ছড়ায়, তো তুমি যদি আরো ওই জায়গাটা ভেজা রাখো বেশি, তাহলে কি হবে, ওটা আরো ছড়াবে। এই জন্য এটাকে যত ড্রাই রাখা যায়, শুকনা রাখতে হবে ওই জায়গাটাকে। তাহলে আমাকে পরিষ্কার ও শুকনো রাখতে হবে। আক্রান্ত স্থানটাকে পরিষ্কার রাখতে হবে, ময়লা তো করাই যাবে না, তাহলে আরো ছড়াবে, আরো খারাপ হবে, ওই জায়গায় ইনফেকশন আরো ছড়াবে। 2 নাম্বার, যে বিছানাপত্র, তোমার বিছানাপত্র তুমি যেখানে ঘুমাও, সেই জায়গাটাকে সবসময় কি দিয়ে ধুইতে হবে, সোডা দিয়ে ধোয়া, সোডা দিয়ে, সোডা দিবা, সোডা দিয়ে এটাকে ধুয়ে ফেলবা, কি দিয়ে, সোডা দিয়ে ধুইতে হবে। তাহলে বিছানাপত্র, এই যে বলছে বিছানাপত্র সোডা দিয়ে ধুয়ে নিতে হবে, বিছানাপত্র কি দিয়ে ধুয়ে নিতে হবে, সোডা দিয়ে ধুয়ে নিব আমরা, সোডা, সোডা চিনো, সোডা চিনো, ওই যে আমরা বলি না সোডিয়াম কার্বনেট, এগুলা, ঠিক আছে, এই সোডিয়াম কার্বনেট এগুলো দিয়ে, সোডা দিয়ে আমরা একদম ধুয়ে নিব। আচ্ছা, গেল। 3 নম্বরে আমরা কি করব, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করব। ইম্পর্টেন্ট, ফাঙ্গাল মানে কি, ফাঙ্গাস কি, ছত্রাক, অ্যান্টি মানে ফাঙ্গাসের বিরুদ্ধে ছত্রাক দিতে হবে। তাহলে এই যে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দিতে হবে, ওকে, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দিতে হবে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, তো এই যে দেখো অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, এই অ্যান্টি ফাঙ্গাল ক্রিমটা পরেও আছে, তোমাদের ওইখানে লেখা আছে টার্বিনাফিন, মিকোনাজল, ওই ক্রিমগুলো দিতে হবে। তাহলে তোমাকে কি দিতে হবে, টার্বিনাফিন, মিকোনাজল, এগুলো আমরা দেই, আমরা ডাক্তার হিসেবে আমরা কিন্তু নিজেরাও দেই, বুঝছো। তাহলে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দিতে হবে। এই ক্রিমগুলোর নাম একটু পরে পড়বা, ওটা নিয়ে টেনশন নাই, যেহেতু এখানে একটা ছত্রাকের আক্রমণ, তাহলে তোমার এখানে ক্রিম দিতে হবে, ওইটার উপর দিয়ে ক্রিম দিবা যেন ফাঙ্গাসগুলা মরে যায়, ফাঙ্গাসগুলো যেন আর মানে এখানে সার্ভাইভ না করতে পারে, বেঁচে না থাকে, তাহলে ওরা কি হবে, তোমার ওই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 4 নম্বর, রোগাক্রান্ত প্রাণী থেকে সাবধান। দাদরোগ এমন না যে, এই দাদরোগকে কিন্তু আমরা একটা নাম বলি জানো, এই দাদরোগকে আরেকটা বলা হয় টিনিয়া বলা হয়। কেন টিনিয়া বলে জানো, এই দাদরোগকে কেন আমরা টিনিয়া বলি, কারণ এটা উদ্ভিদের একটা পরজীবী। দেখো ছত্রাক, এই ছত্রাকগুলো কি উদ্ভিদ, এটা কি এক ধরনের কিন্তু উদ্ভিদ পরজীবী নাকি, ছত্রাক তো প্রাণী না, এটা তো প্রাণীর মধ্যে পড়ে না, ছত্রাক কিসের মধ্যে পড়ে, এই যে শৈবাল ছত্রাক, এটা উদ্ভিদের মধ্যে। তো এইটাকে টিনিয়া বলা হয় কারণ উদ্ভিদ পরজীবী দ্বারা রোগটা হয়, উদ্ভিদ পরজীবী দ্বারা রোগটা হয়, উদ্ভিদ পরজীবী দ্বারা রোগ হয়, এই জন্য এটাকে কি বলে, এটাকে বলা হয় টিনিয়া, এটাকে কি বলা হয়, টিনিয়া বলা হয়, টিনিয়া রোগ বলা হয়। আচ্ছা ফাইন, এরপরে আসো রোগাক্রান্ত প্রাণী থেকে সাবধান। তাহলে এই যে দেখো বিভিন্ন অন্য প্রাণী, এই ছত্রাক তো, এই যে টিনিয়া কেন বললাম, এটা আমি তোমাকে একটা কারণ বললাম যে টিনিয়া কেন বলা হয়, কারণ এটা যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি বলবা যে ভাইয়া এটা এক ধরনের উদ্ভিদ পরজীবী, এই উদ্ভিদ পরজীবী দ্বারা এই রোগটা হয়, দাঁত রোগ, এই জন্য এটাকে আমরা টিনিয়া বলি। রোগাক্রান্ত প্রাণী থেকে সাবধান থাকতে হবে। ধরো বিড়াল, আমরা বিড়াল পালি, কুকুর পালি, বিভিন্ন প্রাণী পালি, এই প্রাণীগুলা যদি দাঁত আক্রান্ত হয়, তাদের থেকে তোমাকে সাবধান থাকতে হবে, কারণ ওইখান থেকেও এটা ছোঁয়াচে, মানে দাঁত রোগ কিন্তু কি কমপ্লিটলি ছোঁয়াচে রোগ, বারবার বলতেছি এই রোগটা ছোঁয়াচে,
তার মানে তুমি আরেকজনের আক্রান্ত স্থান থেকে যদি তোমার এখানে ছড়ায় যেতে পারে। তুমি ওই বিড়ালকে কোলে নিছো, বিড়াল দাঁত আক্রান্ত, তোমার দাঁত হয়ে যাবে। সো রোগাক্রান্ত প্রাণী থেকে সাবধান থাকতে হবে। আচ্ছা, 5 নম্বরে খেয়াল করো, টাইট কাপড় পরা যাবে না। তুমি এই যে এটা বুঝো, হ্যাঁ, টাইট কাপড় পরা যাবে না। তোমার ধরো, কেন কেন বললাম, ধরো তোমার এই জায়গাটায় দাঁত হয়েছে পায়ে, রান মানে এই যে আমরা যে বলি থাই, হ্যাঁ, এইখানে তোমার হচ্ছে রোগ হয়েছে, এখন তুমি এটা টাইট প্যান্ট পরলা, তো কি হবে, ওই জিনিসটা চাপ পড়ে ওই জিনিসে ওইখানে বাতাস ফ্লো হবে না, এবং আলটিমেটলি ওই জায়গাটা ওইখানে বদ্ধ হয়ে যাবে। মানে তুমি টাইট জামা কাপড় পরলে একে তো ব্যথা লাগবে, আবার তোমার ওই জায়গাটা আবদ্ধ হয়ে যাচ্ছে একদম, ওইখানে বাতাসের সঞ্চালনই হইতে পারতেছে না। তাহলে কি হবে, ওই জিনিসটা ওইখান থেকে আস্তে আস্তে ইয়েটা তোমার হচ্ছে ছড়ায় যাবে, বুঝছো? এই জিনিসটা টাইট কাপড় পরা যাবে না। এরপরে দেখো 6 কি বলছে, মাথায় দাঁত হলে, মাথায় যদি দাঁত হয় তাহলে কি হবে? তাহলে আমরা টাইট কাপড় পরবো না, মাথায় রাখতে হবে যেখানেই হবে। ধরো পা হাতে হইলো, হাতে একটা টাইট শার্ট পরা যাবে না, একটু ঢোলা ঢালা পরলা, হালকা একটু বড় হাতাওয়ালা শার্ট পরলা, ঠিক আছে? তাইলে ওই জায়গাটা বাতাস সঞ্চালন হবে এবং ওরা আস্তে আস্তে ওই জায়গাটা শুকনা থাকবে, নাহলে ওই জায়গাটা শুকনা থাকবে না। আমাকে জায়গাটাকে শুকনা রাখতে হবে। মাথায় দাঁত হলে চুল পড়ে যায়। আসো, মাথায় দাঁত হলে কি হয় ভাইয়া? চুল পড়ে যায়। মাথায় দাঁত হলে কি হয়? চুল পড়ে যায়। এটা একটা পয়েন্ট না, চুল পড়ে যাইতে পারে, এই জন্য মাথায় দাঁত হলে চুলটা পড়ে যেতে পারে। ওকে, আচ্ছা। আর 7 নম্বর পয়েন্টে দেখো আমরা কি বলতে পারি, যে শরীরের অন্য স্থানে, এবার আসো, তুমি যদি শরীরের অন্য স্থানে দাঁত হয়, ধর মাথায় দাঁত হলে তো চুল পড়ে যাবে, এটা একটা সমস্যা, হ্যাঁ, তখন অবশ্য আমরা কি ব্যবহার করব, মানে যদি মাথায় দাঁত হয় চুলটা পড়ে যায়, এবং আমরা এখানে একটা ব্যবহার করি, স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করব। তখন মাথায় দাঁত হলে আমরা কি ব্যবহার করব বলো তো? স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে? মাথায় দাঁত, হ্যাঁ, মাথায়, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করব। স্যালিসাইলিক অ্যাসিড, এই স্যালিসাইলিক অ্যাসিড কি করবে? এই স্যালিসাইলিক অ্যাসিড এই মাথায় দাঁতের এটা সংক্রমণটাকে রোধ করবে, বিস্তার হইতে দিবে না, ছড়াইতে দিবে না, এগুলো স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করবে, এবং তোমার ওই ছত্রাক যে জীবাণুটা সেটাকে মেরে ফেলবে। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করব। আবার শরীরের অন্য স্থানে, মাথা বাদ দাও, এবার এই জায়গায় যদি হয়, এসব জায়গায় যদি হয়, তখন আমরা কি ব্যবহার করব? বেনজোইক অ্যাসিড ব্যবহার করব। কি ব্যবহার করব বলো তো? বেনজোইক অ্যাসিড ব্যবহার করব। বেনজোইক অ্যাসিড ব্যবহার করব, ঠিক আছে? আমরা কি ব্যবহার করব? বেনজোইক অ্যাসিড। শরীরের যদি অন্য জায়গা, হাতে পায়ে এইসব জায়গায় যদি তোমার হয়, তাহলে আমরা কি করব? বেনজোইক অ্যাসিড ব্যবহার করব, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড কি করবে? ওই জীবাণুটাকে মেরে ফেলবে, তাই না? এটা ভালো হবে তখন তার জন্য। ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি রোগ প্রতিকার, এগুলো কিন্তু এই রোগের প্রতিকার এগুলো সিকিউতে আসে, হ্যাঁ, বারবার বলছি। এই যে ছত্রাকের 2টা রোগ, দাঁত রোগ, আলুর পাতা ধসা, বিলম্বিত ধসা, এই 2টা রোগ আসে, প্রচুর আসে। রোগের লক্ষণ, প্রতিকার, ভালো করে এটা প্র্যাকটিস করে শিখে রাখতে হবে, একটু বুঝে যে কি কি দিতে হবে, কি করা যাবে না, একটা রোগ কি হইতে পারে, একটু আইডিয়া করে রোগের ব্যাপারে। দিন শেষে রোগের চিকিৎসাগুলো মুখস্থই করা লাগে, কারণ আমরা ডাক্তার হিসেবেও মুখস্থই করি, তো তোমাকেও মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আসো এখানে চিকিৎসার মধ্যে। হুম, প্রথমত এই যে ক্রিম, এটা কি ক্রিম? দেখো এই ক্রিমটা অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। এটা কি ক্রিম? অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। এই অ্যান্টিফাঙ্গাল ক্রিম কি? টার্বিনাফিন, আরেকটা হচ্ছে মিকোনাজল। টার্বিনাফিন আরেকটা হচ্ছে মিকোনাজল। টার্বিনাফিন আরেকটা হচ্ছে কি, অথবা মিকোনাজল। এই অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলো ব্যবহার করতে হবে। এই অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলোকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটা চিকিৎসা কি হতে পারে? দাঁত মর্দন বা ক্যাসিয়া অ্যালাটা, এর যে রস, এই রস ব্যবহার, এই ক্যাসিয়া, দাঁত মর্দন বা ক্যাসিয়া অ্যালাটা একটা গাছ, এই গাছের মানে তুমি যদি ওই জায়গাটা, দাঁতের জায়গাটা ভালো করে চুলকাও, চুলকায়ে ওই জায়গাটায় এই দাঁত মর্দন গাছের রস ব্যবহার করলে, তুমি 2 থেকে 3 দিন নেই দাঁত রোগ ভালো হবে। তাহলে এই রসটা তুমি ব্যবহার করতে পারো দাঁত মর্দনে, এই রস ব্যবহার করলে 2 থেকে 3 দিনে রোগ ভালো হয়, ঠিক আছে? রোগ ভালো হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দাঁত মর্দন বা ক্যাসিয়া অ্যালাটা, ক্যাসিয়া অ্যালাটা, এটার বৈজ্ঞানিক নাম আর কি, ক্যাসিয়া অ্যালাটা।
তো এইগুলো হচ্ছে ওর চিকিৎসা। তাহলে চিকিৎসা মানে যখন তোমাকে রোগের প্রতিকার বলবে, তুমি ওই পয়েন্টগুলা লিখলা, লিখে তারপরে আবার চিকিৎসার মধ্যে আলাদা করে বলে দিলা যে হ্যাঁ আমরা এই ঔষধগুলা টারবিনাফিন, মিকোনাজল ঔষধ ব্যবহার করতে পারবো। আবার একই সাথে এই যে উদ্ভিদের কোন উদ্ভিদ, দাদমর্দন, কোন উদ্ভিদ, দাদমর্দন গাছের এইটা থেকে আমরা ব্যবহার করব। ঠিক আছে? ওকে, তাহলে ওইটা দিলে আমাদের তাড়াতাড়ি ওই রসটা ব্যবহার করলে আমাদের জন্য ভালো। এখন তোমাকে যদি এটা নিয়ে বলে যে দাঁত রোগের জটিলতাটা কি, তুমি বলতে পারবা? এইটার জটিলতা হচ্ছে সিম্পল, মানে তুমি যখন এটার চিকিৎসা করবা না, তুমি যখন এটার খোঁজ খবর রাখবা না, ঠিক আছে, তখন কি হয়, এই জটিলতা থেকে এটা ইনফেকশন হয়। কি ইনফেকশন? এইখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই জায়গাটা যখন তুমি যত্ন করবা না, রোগের যত্ন করবা না, রোগের চিকিৎসা করবা না, তখন এই জায়গাটায় ব্যাকটেরিয়া আরো জন্মাবে, এবং ব্যাকটেরিয়া জন্মায় এখানে আস্তে আস্তে ব্যাকটেরিয়াল ইনফেকশনও ছড়ায় যাবে, এবং ওই ব্যাকটেরিয়াল ইনফেকশন আস্তে আস্তে তোমার রক্তে ছড়ায় যাবে, এবং ধীরে ধীরে আরো জটিলতা বাড়বে। ইনফেকশন সারা দেহে ছড়ায় যেতে পারে। আর সারা দেহে ইনফেকশন ছড়ায় গেলে তো বুঝতেছই তোমার বহুত ঝামেলা, বহুত সমস্যা দেখা দিবে। তো এজন্য তোমার হচ্ছে এই জটিলতাগুলো দেখা যেতে পারে। ঠিক আছে? ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা মেইন, যে ব্যাকটেরিয়া ছড়ায় যেতে পারে, এটা হচ্ছে তার জটিলতা। মানে কি হইতে পারে যদি তুমি চিকিৎসা না করো, বা এটার একদম হাইয়েস্ট দাঁত রোগ থেকে হাইয়েস্ট কি হইতে পারে যেটার জন্য তোমার জীবনের জটিলতা হবে। তো এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ওই জায়গাটা ফুলে যেতে পারে, দাঁতের ওই জায়গাটা তুমি চুলকাতে চুলকাতে ওই জায়গাটা ফুলে গেছে, অথবা ওইখান থেকে পুজ বের হতে পারে। আরেকটা কি হতে পারে? পুজ বের হইতে পারে। এইটা মাথায় রাখবা, পুজ বের হয়, পুজ বের হয়, এইটাও হইতে পারে। ওইখান থেকে দেখা গেল পুজ বের হচ্ছে, খারাপ অবস্থা, পুজ বের হচ্ছে, জ্বর হয়ে যেত। জ্বর এমনি যে কোনো ইনফেকশনে জ্বর আসবে, যে কোনো ইনফেকশন হওয়া মানে কি ওইখানে জ্বর, এটা মনে রাখবা সবসময়। মেডিকেলের বা মানে বায়োলজির ভাষায় যে কোনো ইনফেকশন আসা মানে সেখানে জ্বর হবে। তো এই হচ্ছে তোমার টোটাল দাঁত রোগ। দাঁত রোগের বিস্তারিত, পাতা ধসার বিস্তারিত, এই দুইটা আমি কেন এত ধীরে সুস্থে তোমাদেরকে সুন্দর করে এই নোটটা ফলো করে পড়বা, কারণ এইগুলা থেকে সিকিউ আসবে। চোখ বন্ধ করে লিখে রাখো, এই জায়গাটা থেকে সিকিউ আসবে। ঠিক আছে? ওকে, সো দ্যাটস ফর টুডে। সবাই ভালো থাকো। এই পর্বে, আমাদের নেক্সট পর্বে আমরা শিখবো হচ্ছে লাইকেন নিয়ে আলাদাভাবে। ওকে, টেক কেয়ার।